আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের হাতে যুক্তরাষ্ট্রের আঘাতে সক্ষম 10,000 কিলোমিটার পাল্লার নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ওয়াশিংটনে হুলস্থুল কাণ্ড। 54 বছর পর ফের চট্টগ্রাম বন্দরে ভিড়ল পাকিস্তানের ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ পিএনএস সাইফ। গাজায় গণহত্যা, নেতানিয়াহু সহ ইসরায়েলের শীর্ষ 37 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুরস্কের এরদোগান। পাকিস্তান আফগান সীমান্তে উত্তেজনা, যুদ্ধবিরতি ভঙ্গ, 25 ভারত সমর্থিত সন্দেহভাজন জঙ্গি নিহত। করাচি চট্টগ্রাম সরাসরি শিপিং শুরু করল পাকিস্তান ও বাংলাদেশ। নিউ ইয়র্কের মেয়র হওয়ার পর প্রথম সফরে গিয়ে জুমার নামাজ আদায় করলেন মামদানি, ভিডিও ভাইরাল। পাকিস্তানে অবৈধ আফগান নাগরিকদের ব্যাপক ধরপাকড়, 7 দিনে গ্রেফতার 7,764। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে বিষয়ে সতর্ক থাকার আহ্বান ভারতের। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানের হাতে যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম 10,000 কিলোমিটার পাল্লার নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ওয়াশিংটনে হুলস্থুল কাণ্ড। ইরানের রাষ্ট্র সমর্থিত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ইরানি প্রতিরক্ষা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইরানের নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি হামলার জন্য প্রায় প্রস্তুত। এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা পোস্টে দাবি করা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি 10,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম, যা তাত্ত্বিকভাবে ইউরোপের অংশ বিশেষ এবং মহাদেশীয় যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম। প্রতিবেদনটি প্রকাশ করেছে বেলজিয়াম ভিত্তিক আন্তর্জাতিক জনপ্রিয় অনলাইন প্রতিরক্ষা এবং নিরাপত্তা ম্যাগাজিন আর্মি রেকগনিশন। ঘোষণাটি ইরানের কৌশলগত অবস্থানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন তুলে ধরেছে। তা হলো, তেহরান এখন কেবল আঞ্চলিক প্রতিপক্ষ এবং বিদেশের মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেই নয়, আমেরিকার মূল ভূখণ্ডকেও হুমকি দেওয়ার সক্ষমতার প্রতি ইঙ্গিত দিচ্ছে, যা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রতিরক্ষা পরিকল্পনার জন্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ইরানের ভিডিওটিতে আইআরজিসি সমর্থিত ভাষ্য এবং ক্ষেপণাস্ত্রের সাইলো, মোবাইল লঞ্চার এবং পূর্ববর্তী ব্যালিস্টিক উৎক্ষেপণের সংরক্ষণাগার ফুটেজ সহ নাটকীয় দৃশ্য দেখানো হয়েছে। এতে দাবি করা হয়েছে, সিস্টেমটি সফলভাবে এর নির্মাণ পর্যায়ের কাজ সম্পন্ন করেছে। সফলভাবে 10,000 কিলোমিটার পাল্লার পরীক্ষামূলক উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তা এবং স্বাধীন বিশ্লেষকরা তেহরানের এই দাবির বিশ্বাসযোগ্যতা যাচাই করে চলেছেন। যদি এই নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি কার্যকর বা আংশিকভাবেও কার্যকর হয়, তবে এটি ইরানের পরিচিত মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র MRBM সক্ষমতার তুলনায় অনেক বড় একটি উল্লম্ফন হবে। বর্তমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো যেমন খোররাম শহর 4 2,000 থেকে 3,000 কিলোমিটারের বেশি পৌঁছাতে পারে না বলে মনে করা হয়, যা মূলত উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত রাষ্ট্রগুলো, ইসরায়েল এবং পূর্ব ইউরোপের অংশ বিশেষকে লক্ষ্যবস্তু করতে পারে। 10,000 কিলোমিটারে পৌঁছানোর জন্য যে প্রপালশন, বহু পর্যায়ের উৎক্ষেপণ স্থাপত্য এবং রি-এন্ট্রি ভেহিকলের টিকে থাকার সক্ষমতার অগ্রগতির প্রয়োজন, যা আগে ইরানের নাগালের বাইরে বলে মনে করা হতো। স্বাধীনতা যুদ্ধের 54 বছর বাদে ফের বাংলাদেশে পৌঁছালো ক্ষেপণাস্ত্রবাহী পাকিস্তানি যুদ্ধজাহাজ। শনিবার সকালে পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর গড়েছে পাক যুদ্ধজাহাজ পিএনএস সাইফ। 4 দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ পিএনএস সাইফ। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের অধিনায়ক ও নাবিকদের স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী ব্যান্ড পরিবেশন করে। স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের প্রতিনিধি এবং নৌবাহিনীর
স্থানীয় উচ্চ পদস্থ কর্মকর্তারা। এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা তাদের অভ্যর্থনা জানায়। চট্টগ্রামে অবস্থানকালে PNS সাইফ এর অধিনায়ক ও কর্মকর্তারা কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার BN ফ্লিট এবং এরিয়া সুপারিনটেন্ডেন্ট ডক ইয়ার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সহ নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি পরিদর্শন করবেন। এছাড়া অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সহ নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি পরিদর্শন করবেন। বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও পাকিস্তানের এই জাহাজ পরিদর্শন করবেন। শুভেচ্ছা সফর শেষে আগামী বুধবার PNS সাইফ বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে। গাজার যুদ্ধকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ আখ্যা দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ দেশটির শীর্ষ 37 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। খবর আল জাজিরার। শুক্রবার ইস্তানবুল প্রসিকিউটর অফিস জানায়, নেতানিয়াহু ছাড়াও অভিযুক্তের তালিকায় আছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এবং সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জমির। তবে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি। প্রসিকিউশন বলেছে 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান পদ্ধতিগতভাবে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে। ইস্তানবুল প্রসিকিউটর অফিসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, 2023 সালের 17 অক্টোবর আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি হামলায় 500 জন নিহত হয়েছিলেন। 2024 সালের 29 ফেব্রুয়ারি ইসরায়েলি সৈন্যরা ইচ্ছাকৃতভাবেই চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে এবং গাজায় অবরোধ আরোপ করে মানবিক সহায়তা বন্ধ করে দেয়। এতে আরো বলা হয়েছে, তুরস্ক নির্মিত তুর্কি ফিলিস্তিনি মৈত্রী হাসপাতাল গত মার্চে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল এই পদক্ষেপকে প্রচারণামূলক নাটক বলে উড়িয়ে দিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার সামাজিক মাধ্যমে লিখেছেন, ইসরায়েল তুরস্কের এই নতুন PR নাটককে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। তবে ফিলিস্তিনি সংগঠন হামাস তুরস্কের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এটি ন্যায়, মানবতা ও ভ্রাতৃত্বের প্রতি তুর্কি জনগণ ও নেতৃত্বের আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন। পাকিস্তান আফগান সীমান্তে উত্তেজনা, যুদ্ধবিরতি ভঙ্গ, 25 সন্দেহভাজন জঙ্গি নিহত। দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। সংঘর্ষে অন্তত 5 পাকিস্তানি সেনা নিহত হয়েছেন, পাশাপাশি 25 সন্দেহভাজন জঙ্গিও নিহত হয়েছেন। শুক্রবার সকালে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এর আগের দিনই আফগানিস্তান পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে একতরফা হামলার অভিযোগ আনে। আফগান কর্মকর্তারা দাবি করেছেন, সীমান্তবর্তী একাধিক অবস্থানে পাকিস্তান লক্ষ্য করে আগুন চালানো হয়েছে। তবে ইসলামাবাদ কাবুলের অভিযোগ অস্বীকার করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, চামান স্থলবন্দর এলাকায় আফগানিস্তান থেকে গুলি বর্ষণ করা হয়েছে, যদিও পাকিস্তান সেনারা পাল্টা জবাব দিয়েছে। তবুও যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরের শুরুতেই পাল্টাপাল্টি হামলায় অন্তত 58 পাকিস্তানি সেনা ও 2 শতাধিক তালেবান সদস্য নিহত হয়েছিল। প্রথমবারের মতো করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু করেছে পাকিস্তান ও বাংলাদেশ। এর ফলে পণ্য পরিবহনের সময় প্রায় অর্ধেকে নেমে এসেছে, খরচ কমেছে উল্লেখযোগ্যভাবে, আর বাণিজ্যিক যোগাযোগে এসেছে বাস্তব অগ্রগতি। শুক্রবার সামা টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতীয় পরিষদে জমা দেওয়া এক লিখিত প্রতিবেদনে এই তথ্য জানান। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় বেশ কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে উল্লেখ করে বলা হয়েছে, করাচি চট্টগ্রাম সরাসরি শিপিং সেবা চালু হওয়ার ফলে এখন পণ্য পৌঁছাতে সময় 23 দিনের পরিবর্তে মাত্র 10 দিন লাগছে। এতে লজিস্টিক ব্যবস্থার দক্ষতা বেড়েছে এবং পরিবহন ব্যয়ও কমেছে। অন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপে বাংলাদেশ 2024 সালের 29 সেপ্টেম্বর থেকে পাকিস্তান
পাকিস্তানি পণ্যের জন্য বন্দরগুলোতে 100% পরিদর্শন বাধ্যবাধকতা তুলে নিয়েছে। ইসহাক দার এই সিদ্ধান্তকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এর ফলে দুই দেশের মধ্যে আস্থা বাড়বে এবং পণ্য পরিবহনের গতি আরো ত্বরান্বিত হবে। কাস্টমসে বিলম্ব কমে যাওয়ায় পাকিস্তানি রপ্তানি এখন বাংলাদেশের বাজারে আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শুক্রবার যুক্তরাষ্ট্রের অধীনস্থ ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় করেছেন। তিনি রাজধানী সান জুয়ানের একটি মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন। মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান। খুতবার পর 34 বছর বয়সী এই নেতা সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন। নামাজ শেষে তাকে মানুষের মাঝে খাবার বিতরণ করতেও দেখা যায়। জোহরান মামদানি মাত্র 2 দিন আগে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পান। তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এই নির্বাচনে 2 মিলিয়নেরও বেশি ভোট পড়ে, যা শহরের ইতিহাসের রেকর্ড। বৃহস্পতিবার তিনি পুয়ের্তো রিকো সফরে যান বার্ষিক সোমোস কনফারেন্স এ অংশ নিতে। সান জুয়ানে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রতি বছর নিউ ইয়র্কের রাজনীতিক নীতি নির্ধারক ও লবিস্টরা একত্রিত হন। সম্মেলনে বিভিন্ন কর্মশালা ও আলোচনার পাশাপাশি অনানুষ্ঠানিকভাবে মতবিনিময়ের সুযোগও থাকে। নির্বাচনের পর এটি জোহরান মামদানির প্রথম বড় রাজনৈতিক সফর। সম্মেলনে তিনি তার প্রশাসনের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এই সফরে তিনি তার একটি টিম নিয়ে অংশ নিচ্ছেন এবং ইতিমধ্যেই সেটি সিটি হলে প্রশাসন গঠনের জন্য একটি ট্রানজিশন টিম গঠন করেছেন। সম্মেলনে তিনি নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের আয়োজিত এক সংবর্ধনায়ও যোগ দেবেন। লেটিটিয়া জেমস ছিলেন মামদানির নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান সমর্থক। পাকিস্তানি আফগান নাগরিকদের ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। মাত্র 1 সপ্তাহে দেশটিতে আফগান নাগরিক গ্রেপ্তার বেড়েছে 146%। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর যৌথ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 1 নভেম্বর শেষ হওয়া সপ্তাহে মোট 7,764 জন আফগান নাগরিককে পাকিস্তানে গ্রেপ্তার ও আটক করা হয়েছে, যা তার আগের সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্যভাবেই বেশি। 26 অক্টোবর থেকে 1 নভেম্বরের মধ্যে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে 77% ছিলেন আফগান সিটিজেন কার্ডধারী বা অবৈধ অবস্থানকারী, আর 23% ছিলেন প্রুফ অব রেজিস্ট্রেশন কার্ডধারী। এদের মধ্যে 86%ই গ্রেপ্তার ও আটক হয়েছেন বেলুচিস্তান প্রদেশে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সর্বাধিক গ্রেপ্তারের ঘটনা ঘটেছে চাগাই, অ্যাটক এবং কোয়েটা জেলায়। অক্টোবরের শেষ সপ্তাহে আফগান নাগরিকদের প্রত্যাবর্তন ও বহিষ্কারের হারও তীব্রভাবে বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী আগের সপ্তাহের তুলনায় প্রত্যাবর্তন বেড়েছে 101% এবং বহিষ্কার বেড়েছে 131%। 19 থেকে 25 অক্টোবর পর্যন্ত 18,630 জন আফগান নাগরিক দেশে ফিরে যান, আর 1 নভেম্বর শেষ হওয়া সপ্তাহে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 37,448 জনে, যার মধ্যে 7,733 জন বহিষ্কৃত। প্রতিবেদন অনুযায়ী এই হঠাৎ বৃদ্ধির প্রধান কারণ হলো চামান সীমান্ত ফের খুলে দেয়া। তোরখাম সীমান্তও গত 1 নভেম্বর খোলা হয়েছে। 2023 সালের 15 সেপ্টেম্বর থেকে 2025 সালের 1 নভেম্বর পর্যন্ত মোট 16,67,713 জন আফগান নাগরিক পাকিস্তান থেকে আফগানিস্তানে ফিরেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার ভারতীয় সাংবাদিক এবং দেশটির সংবাদ মাধ্যম নেটওয়ার্ক 18 গ্রুপের শীর্ষ সম্পাদক রাহুল যোশীকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন রাজনাথ। সেই সাক্ষাৎকারের একটি অংশ জুড়ে ছিল ভারত বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক। রাজনাথ
রাজনাথ সিং বলেন, বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমি আর একটি কথা এখানে বলতে চাই, ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম, কিন্তু তারপরও আমাদের মূল লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। 2024 সালে জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুরু থেকেই টানাপোড়েন চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনায় এই টানাপোড়েন আরো দীর্ঘায়িত হওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছে। সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফস কমিটির চেয়ারম্যান জেনারেল সাকির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের 5 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উভয় দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্ক তিক্ত। তুর্কি পার্লামেন্টের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তুরস্কের এমপি মেহমেত আকিফ ইলমাজ। গত সপ্তাহের শুরুর দিকে তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের। সাক্ষাৎ শেষে তুর্কি প্রতিনিধি দলের সব সদস্যকে 1 কপি করে আর্ট অফ ট্রায়াম্ফ নামের একটি বই উপহার দিয়েছেন মোহাম্মদ ইউনূস। সূত্র ফার্স্ট পোস্ট। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইরানের হাতে যুক্তরাষ্ট্রের আঘাতে সক্ষম 10,000 কিলোমিটার পাল্লার নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ওয়াশিংটনে হুলস্থুল কাণ্ড। 54 বছর পর ফের চট্টগ্রাম বন্দরে ভিড়ল পাকিস্তানের ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ পিএনএস সাইফ। গাজায় গণহত্যা, নেতানিয়াহু সহ ইসরায়েলের শীর্ষ 37 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুরস্কের এরদোগান। পাকিস্তান আফগান সীমান্তে উত্তেজনা, যুদ্ধবিরতি ভঙ্গ, 25 ভারত সমর্থিত সন্দেহভাজন জঙ্গি নিহত। করাচি চট্টগ্রাম সরাসরি শিপিং শুরু করল পাকিস্তান ও বাংলাদেশ। নিউ ইয়র্কের মেয়র হওয়ার পর প্রথম সফরে গিয়ে জুমার নামাজ আদায় করলেন মামদানি, ভিডিও ভাইরাল। পাকিস্তানে অবৈধ আফগান নাগরিকদের ব্যাপক ধরপাকড়, 7 দিনে গ্রেফতার 7,764। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে বিষয়ে সতর্ক থাকার আহ্বান ভারতের। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।